হ্যাঁ, বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন পরে আপনার সাথে কথা বলবো বলে বলা হয় না। বল। কি করবো আমরা? এনটিপিসি ফর্ম ফিল আপ করেছিস? সিট কম তো এবারে। হ্যাঁ, সিট তো কম। সিট একটার থেকেও কম। যখন বুঝবি যে তোর মেন্টালিটি এরকম আছে যে একটা সিটের জন্য তুই অ্যাপ্লাই করবি, তখন তুই ভাববি যে তুই পরিণত হয়েছিস। তুই বিশ্বাস কর, আমার কাছে এখনো ফর্ম ফিল আপের সেই নথি আছে। সায়েন্স সিটিতে কেন্দ্র সরকারে একটা সিটের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, কেবলমাত্র একটাই সিট ছিল। সিট কম এই অজুহাত যদি দিস না ভাই, অজুহাতটা দিয়ে তোর লাভ হবে কি? অজুহাতটা দিলি, আজ তোর প্রতি ভালো করে বুঝবি, দেখ, তোর প্রতি না মানুষ যখন সহানুভূতি দেখায়, এটা ভাবিস না যে সে প্রকৃতপক্ষে তোকে সহানুভূতিটা দেখালো এবং তোর তাতে কোনো লাভ হলো। সে কিন্তু এটাতে মজা পায়, এটা মাথায় রাখবি না। তুই ধর মনে কর কোনোদিন গাড়ি চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করলি, তোর বন্ধুরা শুনলে, আরে তোর কি সত্যি শরীরটা খারাপ, কিন্তু ওর অন্তরালে কিন্তু অন্য কিছু জিনিস রয়েছে, প্রচ্ছন্ন হলেও রয়েছে, থাকবেই। তা তুই এই যে বলছিস না যে সত্যি সিট কম, আমিও তোর প্রতি সহানুভূতি করলাম, ওইসবের কোনো জায়গা নেই ভাই। আর ওইসব, ওটা কোনো একটা ছেলের কথা হতে পারে না। জীবনে যারা সাকসেস পেয়েছে এটা তাদের কোনো কথা নয়। আমি বিশ্বাস কর, কম। এখন যাদের সঙ্গে চলি না তাদের মেন্টালিটি গুলো তো আমি তো বুঝি, আর আমারও মেন্টালিটি তা অনেকটা জায়গায় ম্যাচ করে, খুবই ম্যাচ করে। যে আমি এই জিনিসগুলো ভাবতাম, ওরাও সেরকম ভেবেছে, আর যেটার সঙ্গে তোর এই মেন্টালিটিটা ম্যাচ করলো না। ওই শব্দটা তুই ভাবছিস কেন? বিশ্বাস কর, এখনো তুই যদি বলিস আমি এখনো তোকে ফর্ম পাঠাবো। 800 টাকা ফর্ম ফিল আপ ছিল, 750 না 800 টাকা ফর্ম ফিল আপ, একটা সিট ছিল, অনলি ফর ওয়ান। কি বলেছি বুঝতে পেরেছিস? জি জি। ওইটা যখন ভাবছিস, ভাববি যে নিজেকে হয়তো একটু তুই আশ্বস্ত করলি, যে সিট কম পাবো না, কি আছে দুর্নীতি, ভাই জীবনেও তুই চাকরি পাবি না, জীবনেও নয়। একটা সিট তো দুর্নীতি মুক্ত ভাবেই তো নেবে সরকার। অবশ্যই। তাহলে তুই সেইটার জন্য ভাব, কারণ তুই একটা সিটে চাকরি পাবি, তুই 1000টা সিটের জন্য চাকরি পাবি না। কিন্তু তোর যদি লেভেল যদি ওই স্ট্যান্ডার্ডে পৌঁছে যায় না, তুই যদি গোটা 10-12 ফর্ম ফিল আপ করিস, তোর চাকরি বাঁধতে বাধ্য, একটা না একটা বাঁধবেই। বুঝতে পেরেছিস? জি জি। ওই 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 কথাগুলো বলে নিজেকে পিছনের দিকে ঠেলে দিস না, কি দরকার আছে? আর নইলে করিস না, প্রাইভেটে যেভাবে কাজ করছিস কর। বুঝতে পেরেছিস? জি। ত্যাগ যদি থাকে তবে কিন্তু প্রাপ্য থাকবে। যদি প্রাপ্তি থাকতে হয় না, তাহলে ত্যাগ থাকতেই হবে। ত্যাগ করেছিস কোনোদিন? কোনোদিনের জন্য ত্যাগ করেছিস? না। তাহলে ত্যাগ জিনিসটা খুব কঠিন জিনিস রে। ত্যাগ খুব কঠিন জিনিস। এনটিপিসি। কোনোদিন একটা ছোট্ট ত্যাগের কথা বলছি, কোনোদিন মনে হয়েছে যে আমি এবার থেকে সিরিয়াসলি পড়াশোনা করব চাকরির জন্য, মোবাইলটাকে ত্যাগ করি, ভেবেছিস? না। কোনোদিন মনে হয়েছে যে আমি সিরিয়াসলি পড়াশোনা করব, আমি আমার রিলেটিভদের যে সমস্ত ইভেন্ট এবং নিউজ সেটাকে ত্যাগ করব? যেমন তোকে আমি বলছি, আমার ওই যে যখন আমি স্টাডি করছিলাম, আমার নিজের ছোট বোনের মেয়ে হয়েছে, আমি দেখতে যাইনি, ইভেন ভিডিও কলে ফোনও করে তাকে করিনি, সে স্ট্যাটাস দিয়েছিল দেখেছিলাম just। আমার নিজের ছোট বোনের, তার বাড়ি বসিরহাট, তার বাড়িতে হয়তো দেখা যাচ্ছে আমি যত বছর বিয়ে হয়েছে ততবার বাড়িতে যাইনি, তার তার বাড়িতে হারলে কতবার গিয়েছি, 4-5 বার ম্যাক্সিমাম। বুঝতে পেরেছিস? জি স্যার। তাহলে ত্যাগ না থাকলে প্রাপ্তি থাকবে কোথায়?
যেদিনকে ত্যাগ করা শিখবি সেদিনে তুই স্ট্র্যাটেজি নিবি, যে কোন স্ট্র্যাটেজি নিলে আমি সাকসেস পাবো। আগে ত্যাগটা করতে হবে, বুঝতে পেরেছিস? জি ফলে সেই মেন্টালিটি নিয়ে এগো, আর পাবি। আর ওই কথাগুলো না আমার শুনলে রাগ ওঠে। ইউনিভার্সিটি মানে ফর্মের ডেট আছে স্যার, কোনো ডেট আছে? হ্যাঁ, আছে ডেট, লাস্ট ডেট? দেখ, এনটিপিসি ফর্ম ফিল আপের ডেট রয়েছে কি নেই, তোকে প্রতি সপ্তাহে রেলের ওয়েবসাইট গুলো তোকেই ফলো করতে হবে। তুই কোনটার জন্য টার্গেট করছিস। হ্যাঁ, ফর্ম ফিল আপ তুই অনেকগুলোই করতে পারিস, কিন্তু টার্গেট হবে একটা বা দুটো বা তিনটে ম্যাক্সিমাম, তার বেশি টার্গেট করা উচিত নয়। এবং একটা দুটো বা তিনটে যে টার্গেট থাকবে না, একই ধারার মধ্যে যেন তারা পড়ে। কি বলেছি বুঝতে পেরেছি? ধর মনে কর আমি রেলে যেগুলো টার্গেট করেছিলাম সেগুলোতে সায়েন্স কিন্তু স্ট্রং, হুম। জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এই যে জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে বা জেনারেল স্টাডিজ যেটা আছে সেটা কিন্তু কম ছিল, 10% অর লেস দেন 10%, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 15%, তার বেশি কিন্তু ছিল না। কারণ না, আমি জানি যে ওইটা থেকে আমি বেশি ক্যারি করতে পারবো না। বাকি আমার রিজনিং, ম্যাথ, সায়েন্স, এগুলো থেকে আমি 100% ক্যারি করব। আর 100% ক্যারি করেছি, ম্যাথে 100% ক্যারি করেছি, রিজনিং এ 100% ক্যারি করেছি। আর তোর আহ, যেটা জেনারেল সায়েন্স ছিল, সেই জেনারেল সায়েন্সে আমার 40টার ভিতরে 4টে ভুল, মানে 90% ক্যারি করেছি। ও, মানে ওই ইতিহাস আর ভূগোল পড়েননি? আর জেনারেল অ্যাওয়ারনেস যেটা ছিল সেখানে আমি 10টার ভিতরে একটা ক্যারি করেছি, মানে 10% ক্যারি করেছি। তাহলে বুঝতে পেরেছিস তো যে তোকে আগে প্ল্যান করতে হবে যে তুই কিভাবে পড়াশোনাটা করবি। আচ্ছা। বুঝতে পেরেছিস? জি স্যার। আর কি জানার বলছি আছে আমরা, বল। আমাদের তো ইতিহাস ভূগোলে উইক, তো ওই পুরো পার্টটা ছাড়লে হবে? হ্যাঁ, সেই রকম চাকরি পরীক্ষাও রয়েছে, সেই রকমের চাকরি পরীক্ষাও আছে। এবার পুরো মানে যে তুই 100% ছেড়ে দিবি এটা ভাবিস না, না কিছুটা না, তোকে ক্যারি করতেই হবে, কারণ এখন যে হারে কম্পিটিশন, কিছুটা ক্যারি করতেই হবে। বলছি আপনি কি কোচিং নিয়েছিলেন না সেলফ স্টাডি করেছিলেন স্যার? আমি সেলফ স্টাডি করেছিলাম। আমি আমি আজও পর্যন্ত, জীবনে আজও পর্যন্ত স্কুলের পড়াশোনার বাইরে কোনোদিন কোনো শিক্ষকের কাছে চাকরি পরীক্ষার জন্য পড়তে যাইনি। ওয়ান ডেজ, একদিনের জন্য হলেও যাই। কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এতদিন আমার জীবনে যে স্কুলের পড়াশোনা করেছি তার থেকে যে নলেজ আছে সেখানে আমি সেলফ স্টাডি করলে আমার চলে যাবে। কারণ আমি টিচারের কাছে গিয়ে আমি ওই সময় নষ্ট করার পক্ষে ছিলাম না। হ্যাঁ, তবে অনেকের ক্ষেত্রে প্রয়োজন থাকে, তাদের যেতে হয়। তবে তোকে সেটা নির্ধারণ করতে হবে যে ওটা তোর প্রয়োজন আছে নাকি না নেই। কি বলেছি বুঝতে পেরেছিস? তুই জি যে স্যার। টাইমে স্যারের কাছে পড়তে গেলি সেই টোটাল টাইম, যাতায়াত প্লাস স্যারের ওখানে বসে থাকার টাইমে যতগুলো অঙ্ক সলভ করতে পারলি এবং যতগুলো তোর মানে যতটা তোর মেমোরিতে গেইন হলো, সেই ভ্যালুটা যদি তোর বাড়ির সেলফ স্টাডির থেকে বেশি হয় তাহলে টিচারের কাছে যাবি। আর যদি বাড়ির সেলফ স্টাডি থেকে সেই ভ্যালুটা যদি কমে যায় তাহলে যাবি না। কি বলেছি আচ্ছা। বুঝতে পেরেছিস? জি। এটাই হচ্ছে বিষয়। যখন চোখ খুলবে, তবে এখন চোখ খোলা উচিত। বিশ্বাস কর, আমাদের যে সময় জন্ম হয়েছে আর যে সময়ে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পড়াশোনা কমপ্লিট করেছি, তারপরে দীর্ঘদিন শুধুমাত্র পুলিশ ছাড়া অন্যান্য সেক্টরে সেভাবে কোনো চাকরি পরীক্ষায় আমরা বসতে পারিনি।
যার জন্য আমরা জীবনের শেষ লগ্নে এসে হয়তো একটা আলোর দিশা পেয়েছি। কিন্তু তোদের যে বয়স, এই বয়সে তোরা যদি চেষ্টা না করিস, তোদের শেষ বয়সে কিন্তু তোদের দেখবি আবার চাকরি হয়তো সেখানে ভাটা পড়বে, জোয়ার ভাটার মতো। তখন কিন্তু আবার তোরা মেবি হয়তো তোরা পরিণত হয়ে গেছিস নলেজের দিক দিয়ে, কিন্তু অপরচুনিটিটা কমে যাবে। আমরা শেষ বয়সে যেমন পরিণত হয়ে গিয়েছিলাম এবং অপরচুনিটি ছিল, যদি আমাদের আগে যদি এরকম রেগুলারিটি মেনটেন করে যদি রিক্রুটমেন্ট থাকতো, তাহলে আমরা হয়তো এর আগে সেই পরিণত হতে পারতাম যে যোগ্যতার জন্য আমরা একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে পারি। বুঝতে পেরেছিস? জি স্যার। ফলে নিজে চিন্তা কর যে কতদিন তুই অন্যের উপর ডিপেন্ড করে চলবি। 1 বছর, 2 বছর, 10 বছর, না সারা জীবন? 10 বছর মানে সেটা সারা জীবন হয়ে যাবে, সেটা তুই তোর বয়স অনুযায়ী। তোর বয়স এখন কত? 26। 26। ম্যাক্সিমাম তুই আর 2 থেকে 3 বছর পারবি। 3 বছর পর, 3 বছরের মধ্যে যদি তুই স্ট্যান্ড করতে না পারিস, তাহলে কিন্তু ধরে নিতে হবে তোর বেসরকারি ভাবে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকা, অথবা নিজের সেলফ আর্নিং এর একটা সোর্স তৈরি করা। এর বাইরে তোর কিছু থাকবে না। হুম। মাথায় রাখ। আর সেইভাবে পড়। তুই জি স্যার। 6 মাস, 4 মাস, 5 মাস অন্তর যে ফোন করছিস, এটা কিন্তু আমি তোর সফলতার দিক হিসাবে দেখতে পাচ্ছি না। যেদিন তোর চাকরি পাওয়ার নেশায় তোর ঘুম আসবে না, যেদিন তোর মনে হবে যে তোর পড়ার সময় খুব কম, এত কম সময় পাচ্ছি, এত কম সময়। আমি যাদের সঙ্গে স্টাডি করেছি ভাই, তাদের সঙ্গে তুই এখনো গিয়ে টিল নাও জিজ্ঞাসা করতে পারিস, তারা নিরপেক্ষ ভাবে বলবে যে আজহার স্যার যেভাবে আমাদেরকে দেখিয়েছে, পথ দেখিয়েছে, সত্যি অকল্পনীয়। ওরা ভাবতে পারেনি। ওদেরকে আমি একটা জিনিস টার্গেট দিয়েছি, পার ডে 2 থেকে 3টে ম্যাথের চ্যাপ্টার কমপ্লিট করা, 2 থেকে 3টে। আর সায়েন্স, সায়েন্স টোটাল সায়েন্স আমি ফিজিক্যাল সায়েন্স যখন ধরেছিলাম, ম্যাক্সিমাম 5 থেকে 7 ডেজ টাইম নিয়েছিলাম। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, বায়োলজির ক্ষেত্রেও সেম। রিজনিং আমরা পার ডে 3টে 4টে করে চ্যাপ্টার কমপ্লিট করতাম, 3টে 4টে করে চ্যাপ্টার। এবার তাহলে ভাবছি কতটা হার্ড প্রিপারেশন নিতে হবে। এবার এবার ওরা তো প্রথমে যখন আমি আমার স্ট্র্যাটেজি বলেছি, ওরা মানে নিজেরা নিজেরা মনে মনে হাসছিল, মানে আমাকে বলেও নি, পরে আমাকে বলেছে, বলছে দাদা সত্যি আমরা প্রথমে কিন্তু তুমি যখন বলেছো, আমরা কিন্তু ভেবেছি যে শুভ রকম সবাই ডায়লগ মারে, ও কিচ্ছু পারে না। কিন্তু যে সত্যি এটা হয় সেটা তুমি করে দেখিয়েছো। আর সেটা করতে পারে 1%, আর চাকরির ভ্যাকান্সি হচ্ছে ফর্ম ফিল আপ অনুযায়ী 1%ই হয়। তাও 1% বেশি বলে ফেললাম, কারণ আমাদের মোটামুটি আমরা একটা করে দেখেছিলাম, স্ট্যাটিস্টিক্স করে, সেখানে দেখেছিলাম যে 0.3% থেকে 0.4%। মানে যেহেতু আমি কলকাতার জন্য ফর্ম ফিল আপ করেছিলাম, সেই জন্য। বুঝতে পেরেছিস? জি। তাহলে ভাব 250-300 জন ফর্ম ফিল আপ করলে সেখানে একটা ভ্যাকান্সি মানে ফিল আপ হবে। এবার সেই হিসাবে যদি 10,000 ভ্যাকান্সি বেরোয়, তাহলে কতজন অ্যাপ্লাই করছে সেটা বুঝতে পারবি। তোর মনে রাখতে হবে যে যদি একটা ভ্যাকান্সির জন্য 300 জন ফর্ম ফিল আপ করে, 250 জন ভাই পড়ে না, টোটাল পড়ে না। ওই ফর্ম ফিল আপ করেছে, লোক জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ চাকরি পরীক্ষা দিচ্ছি, পাচ্ছি না, এই কথাটা বলে তারা। কিন্তু তারা জীবনেও মানে ভালোভাবে পড়ে না। হ্যাঁ, টুকটাক বই পড়ে, একটু কারেন্ট অ্যাফেয়ার্স টুকটাক দেখে, এইরকম।
আর বাকি যে 50 জন বললাম এরা হচ্ছে সিরিয়াস পড়ে। আর এই 50-এর মধ্যে না 10 জন হচ্ছে টাফলি সিরিয়াস পড়ে, খুব টাফ। আর সেই 10 জনের ভিতরে কিন্তু মোটামুটি আহ, মানে খুব পিক জায়গায় থাকে, মানে খুব টপ জায়গায় থাকে 2 থেকে 3 জন। আর তার মধ্যে একজনের ভাগ্য খুলে যায়। সেই হিসাবে তুই যদি খুব টপ জায়গায় থাকিস তাহলে তোকে মিনিমাম 5টা থেকে 6টা ফর্ম ফিল আপ করলে একটা কি দুটো তুই সিওর পাবি, এবং সিওর পাবি 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 মানে একদম আমি কনফার্ম বলছি। কিন্তু তখন মানে তার আগে তোকে বুঝে নিতে হবে ট্রেন্ডসটা, এই মুহূর্তে কতজন কিভাবে পড়াশোনা করছে, কতটা পরিশ্রম দিয়ে তারা পড়তে পারে, তাদের সাপেক্ষে তুই কতটা এক্সট্রা পরিশ্রম দিতে পারছিস। বুঝতে পেরেছিস? জি স্যার। ভালো করে চিন্তা ভাবনা কর, করে আমাকে ফোন করিস। ভালো করে চিন্তা ভাবনা কর যে চাকরির জন্য পড়বি কিনা। ওইসব এমনি কারণে বেকার দেখ তোর সময় নষ্ট হবে। তুই হয়তো আমাকে বলছিস আমার ভালো লাগছে যে না ছেলেটা হয়তো চাকরির জন্য পড়ছে, কিন্তু না পেলে তো ওই ভালো লেগে তো লাভ নেই। হুম। আমার আমার ওখানে আশা করছি একটা ছেলে তো ইনশাল্লাহ 2 বছরের মধ্যে পাবেই, মানে আর 3-4 জন যারা রয়েছে ওরা দেখে নিস পাবে, মানে খুব টাফলি। ওরা আমাকে তো দেখে নিয়েছে যে কোন লেভেলে গেলে মানে মানে সিওর শট মারা যায়। বুঝতে পেরেছিস? কোথায় আপনি হ্যাঁ, কোথায় কথা বলছেন, কোথাকার কথা বলছেন স্যার ওখানে আরে বলতে? আমি যে গুরুদাসনগরে পড়তাম না, আচ্ছা ওই স্যার। আমি ভোর 5টার সময় চলে যেতাম শীতকালে, 4:30 মানে 4টে উঠে 4:30টার মধ্যে বেরিয়ে পড়তাম, হুম 5টার মধ্যে পৌঁছেতাম, 5টা থেকে 9টা পর্যন্ত পড়তাম। 9টা পড়া কমপ্লিট করে ওই 9:10-15 দিকে একটা ডায়মন্ড হাতে ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে দেউলাতে নেমে আবার মিশনে পড়াতে যেতাম। তারপরে 2টো-2:30টার দিকে মিশন থেকে ফিরে এসে 3:30টার মধ্যে আবার চলে যেতাম পড়তে। তার মধ্যে ওই স্নান খাওয়া দাওয়া করে এবার যেহেতু চলে যেতাম 3:30টার দিকে, এবার হুম 3:30টার থেকে মানে পৌঁছে গিয়ে ধর অ্যাপ্রক্স 4টের মধ্যে আমরা শুরু করেই দিতাম। এবার 4টে থেকে পুরো শুরু হতো রাত 9:30। আর ডায়মন্ড হাউসে 9:40 একটা ট্রেন আছে, ওই ট্রেনে বাড়িতে এসে কারোর সঙ্গে কোনো কথা বলতাম না, স্ত্রীর সঙ্গে নয়, ছেলেদের সঙ্গে নয়, ততক্ষণে ছেলেরা ঘুমিয়ে পড়তো, অল্প কথা বলে ঘুমিয়ে পড়তাম, কোনো ইনফরমেশন নিতাম না। ফোন প্রায় সময় বন্ধ থাকতো যাতে কোনো আউট ইনফরমেশন মাথায় না থাকে। যেদিন সিরিয়াসলি ভাববি ফোন করবি আমি নিশ্চয়ই তোকে হেল্প করব। আমি বললাম তুই শুনে নিলি, এইরকম কোনো ফায়দা তোর হবে না। যেদিন থেকে কাজে করবি না সেদিন থেকে দেখবি অটোমেটিক্যালি হয়তো 3 দিন 2 দিন ছাড়া আমাকে ফোন করছিস, স্যার এইটা এইটা কমপ্লিট হলো, এইটা কিভাবে করব, ওটা কিভাবে করব, আর কি করব, আমি কোন দিকটায় গেলে ভালো হবে। তোর তো দীর্ঘদিন পড়িয়েছি 11-12 নাকি, হুম। গ্রাজুয়েশনেও 1 বছর মনে গ্রাজুয়েশন হয় করে। পড়েছিলি। হ্যাঁ, তাহলে তাই সেই আচ্ছা জন্য কোচিং করতেন না আপনি? সেলফ স্টাডির উপরে কিছু হয় না রে ভাই। না ও স্যার, ওটা নয় বলছি, আপনি বিকালে কোচিং করাতেন না রবিবার ছেলে? একদিন করে আমি ওদের দেখাবো পড়া, বুঝতে পেরেছিস? হুম একদিন করে পড়াবো, সেটা হচ্ছে জাস্ট টাচে থাকার জন্য, মোটিভেট করার জন্য, বুঝতে পেরেছিস? আর বাকিটা নিজের পড়তে হবে, এবং পড়ার টাইমটা বাড়ানোই হচ্ছে ওই একদিনের পড়ানোর মূল উদ্দেশ্য। বুঝতে পেরেছিস? জি স্যার। ঠিক আছে, রাখছি তাহলে রে। জি স্যার। আর কিছু বলার রয়েছে বল। না আর কিছু বলার নেই। ভাব, ভেবে ফোন করবি। ঠিক আছে।